বিএনপির প্রতি আমাদের একটা দাবি ছাত্র জনতার পক্ষ থেকে, ভারতের উপরে আপনারা ভরসা করেন না, আপনারা ডুববেন ডুববেন ডুববেন। ভারত বাংলাদেশের এত বন্ধু কবে হলো যে ভারত 14 দেশে বাংলাদেশের ইরশাদকে বলে যে আপনি যদি ইলেকশনে না যান তাহলে জামাত ক্ষমতায় চলে যাবে। 18 ইলেকশন করে দিল, 24 ইলেকশন করে দিল একটা ভোট ছাড়া। সেই ভারত বাংলাদেশে গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে। এর মানে কি এই নির্বাচন, এই গণতন্ত্র যত ভালো হোক, যদি আমার শত্রু ভারত সেই কথা বলে, চক্ষু বন্ধ করে বলতে পারি এই জিনিস বাংলাদেশের জন্য ভালো নয়, ভালো নয়, ভালো নয়। তো দ্রুত চাপ দেওয়া উচিত হবে না, নির্বাচিত সরকার এসে এইগুলো ঠিক করবে। আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি আপনি ভারতের সেনাপ্রধান? যার ফলে রেড অ্যালার্ট জারিকৃত সন্ত্রাসীকে আসিফ নজরুল সাহেব কোন কারণে তাদেরকে মুক্তির বন্দোবস্ত করতে পারেন? কত শত কোটি টাকার বিনিময়ে, অথবা সামনের নির্বাচিত যে নির্বাচন আসবে সেই নির্বাচনে কোন পদ পাবার প্রলোভনের বিনিময়ে এই সন্ত্রাসীগুলোকে উনি মুক্তি দিয়েছেন? আপনাদের মাধ্যমে আমরা আসিফ নজরুল সাহেবের কাছে জানতে চাই। 2014 ইলেকশন অবৈধ, 18 ইলেকশন অবৈধ, 24 ইলেকশন অবৈধ। সুতরাং এই অবৈধ যদি ইলেকশন হয়, সেই ইলেকশনের এমপি মন্ত্রী তারাও তো স্বাভাবিকভাবেই অবৈধ। তাহলে এখনো প্রজ্ঞাপন জারি করে কেন কারাগারে তাদের ডিভিশন বাতিল করা হয় না? আপনারা জানেন এখনো তাদেরকে কারাগারে ডিভিশন দেওয়া হচ্ছে। আমরা সরকারকে জানাতে চাই, অনতি বিলম্বে প্রজ্ঞাপন জারি করে এই খুনি ফ্যাসিস্ট আমলে যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, প্রত্যেকের কারাগারে ডিভিশন অতি দ্রুত বাতিল করতে হবে এবং তাদেরকে দুলাভাইয়ের মতো জামাইয়াতাই করে আদালতে আনা যাবে না। এরপর যদি জামাইয়ের মতো নিয়ে আসেন, এরপরে যদি ছাত্র জনতা তাদেরকে ওখানে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তখন যদি কেউ মব মব বলে চিৎকার করেন, থুতু দিয়ে তাদেরকে ভাসাই দেওয়া হবে। ঠিক, গণহত্যা করেছে, খুন করেছে, এখন পর্যন্ত বিচারের নাম নাই। যারা খুন করেছে, গুলি করেছে, তারা মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে হাসি খেলে। এর থেকে বড় বেইজ্জতি বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না। রাষ্ট্রমন্ত্রী উপদেষ্টাকে অতি দ্রুত দায় নিয়ে পদত্যাগ করলে শুধু হবে না, একই সাথে আইন উপদেষ্টা আজকে সকালে তিনি বলেছেন আপনাদের সামনে যে বিপ্লবোত্তর কোন দেশে বা অভ্যুত্থানের পরে দেশ চালানো আসলে কঠিন। হ্যাঁ, আমরা তো বুঝি এরকম ফ্যাসিবাদের পরবর্তী কেউ যদি দেশ চালাতে আসে তার জন্য কঠিন হবে। সেই কঠিন দেশে ডজনকে ডজন খুনি যাদেরকে ইন্টারপোল পর্যন্ত রেড অ্যালার্ট দিয়েছে, তাদেরকে আপনি ছেড়ে দিয়েছেন কোন আন্দোলনতে? মানে কি এইটা এমন একটা কিছু হয়, আমরা এটা বুঝতে পেরেছি। এমন ত্রাস তৈরি করা হবে দেশে যাতে বাংলাদেশের বর্তমান জনগণ, আমরা ডক্টর ইউনূস স্যারের উপরে যে পরিমাণ আস্থা নিয়ে আছি, যাতে সেই জনগণ ডক্টর ইউনূস এবং তার এই উপদেষ্টা পরিষদের উপরে নতুন করে আন্দোলনে নামতে বাধ্য হয় নির্বাচনের দাবি নিয়ে। সমস্ত এই জিনিস একই সুতোয় বাধা বলে আমরা মনে করি। কারণ আজকে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের সেনাপ্রধান তিনি একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন সেনাবাহিনীকে এত দ্রুত চাপ দেওয়া উচিত হবে না, নির্বাচিত সরকার এসে এইগুলো ঠিক করবে। আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি আপনি ভারতের সেনাপ্রধান? আপনার বক্তব্য, আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে তো কোনো তফাৎ নাই। ভারত বাংলাদেশের এত বন্ধু কবে হলো যে ভারত 14 দেশে বাংলাদেশের ইরশাদকে বলে যে আপনি যদি ইলেকশনে না যান তাহলে জামাত ক্ষমতায় চলে যাবে। 18 ইলেকশন করে দিল, 24 ইলেকশন করে দিল একটা ভোট ছাড়া। সেই ভারত বাংলাদেশে গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে। এর মানে কি এই নির্বাচন, এই গণতন্ত্র যত ভালো হোক, যদি আমার শত্রু ভারত সেই কথা বলে, চক্ষু বন্ধ করে বলতে পারি এই জিনিস বাংলাদেশের জন্য ভালো নয়, ভালো নয়, ভালো নয়। কারণ বাংলাদেশের অবস্থান হবে সেটা। ভারত কোনোদিন বাংলাদেশের, দেখেন আমার বন্ধুকে এইটা চেনার দরকার নাই, একটা জাতির জন্য চেনা দরকার তার প্রধান শত্রুকে। গত 18 বছরে বাংলাদেশের মানুষ একটাই তার সফলতা, সেটা হলো তার প্রধান শত্রুকে সে চিনতে পেরেছে। সুতরাং এই শত্রুর সাথে আপোষ নয়, এই শত্রুর সাথে আমরা মীমাংসা করতে চাই। এই শত্রুর পায়ের কাছে বসে নয়, এই শত্রুর পাশের টেবিলে বসে চোখে চোখ রেখে আমার ন্যায্য হিস্সা আদায় করতে চাই।